ছবির মধ্যে একটা সিন আছে যেখানে অপু আনন্দে তার মায়ের কাছে ছুটে আসে আর বলে, জেলার ভেতর সেকেন্ড হয়েছি। কি হয়েছে? সেকেন্ড মানে আমার উপরে একজন, তারপরেই আমি। সত্যি? আর জানাই বোধহয় স্কলারশিপ পাবো। স্কলারশিপ? স্কলারশিপ জল পানি পায় না, পরীক্ষায় ভালো পাস করলে কত পাবে রে? 10 টাকা মাসে মাসে। তার হাতে একটা গ্লোব থাকে। রাত্রিবেলা সে তার মাকে অতি উৎসাহে গ্লোবটা দেখায়। ওটা কি রে? এর নাম গ্লোব। এই যে পৃথিবী, আমাদের পৃথিবী। আর এই যে দাগগুলো দেখছো না, এগুলো হচ্ছে দেশ। আর এই যে নীল, এগুলো হচ্ছে সমুদ্র। ছোটবেলায় তার গ্রামে নিশ্চিন্দপুরে তার ঘরে মাঠে বাগানে ঘুরে ঘুরে দিন কেটেছে। তারপর তাদের ফ্যামিলি যখন কাশিতে চলে যায় তখন কাশির বিস্তীর্ণ ঘাটে অলিগলিতে ঘুরে ঘুরে তার দিন কাটে। হঠাৎ করে তার জগৎ পাল্টে যায় যখন তার বাবা মারা যায়। তাকে তার মায়ের সঙ্গে একটা গ্রামে আসতে হয়। তার গায়ে পুরোহিতের বস্ত্র ওঠে আর হাতে পুজোর ঘণ্টা। তারপর সিনেমার এই অংশে এসে তার জগৎ আবার পরিবর্তন হয় যখন সে ভালো রেজাল্ট করে কলকাতায় পড়তে যাওয়ার সুযোগ পায়। জীবন তাকে আরও বড় জগতে যাওয়ার সুযোগ দেয়। এই ছোট্ট সিনটা তার জীবনের ওই বড় পরিবর্তনের ফলে আরও বড় জগতে প্রবেশ করার চিহ্ন ছিল। ওয়েলকাম টু দ্য হারমিট। অপরাজিত সিনেমাটা দেখলাম। সিনেমার শুরুতে দেখায় বারাণসী 1327, যেটা ইংরেজির 1920 সাল। মুভিটা কিন্তু রিলিজ করে 1956 সালে। গল্পটা 1920 সালে ছিল। সিনেমা শুরুর কয়েক মিনিটে বারাণসীর গঙ্গার ঘাট অলি গলি কোনো জায়গা নয়, বরং জীবন্ত ক্যারেক্টারের মতো করে দেখিয়েছে। পথের পাঁচালী যেখানে শেষ হয়, অপরাজিত সিনেমাটা সেখান থেকে শুরু হয়। অপুর ফ্যামিলি নতুন জায়গায় এসে মানিয়ে নিতে শুরু করে। যখন অপুর বাবা মারা যায় তখন স্ক্রিনে সেই মারা যাওয়ার সিকোয়েন্সটা অনেক ছোট ছিল। তার বাবা মারা যাওয়ার পরের শটেই দেখায় অপুর গায়ে সাদা উতরি উঠছে। ট্রিলজির প্রত্যেকটা মৃত্যু সিন এই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে তৈরি হয়েছে, যেখানে স্ক্রিনে এরকম কম ইমোশনাল মুভমেন্ট থাকে, কিন্তু সেই ঘটনার ইম্প্যাক্টটা দর্শকদের মধ্যে অনেক বেশি ছেড়ে যায়। ইংলিশে একটা কথা আছে, লেস ইজ মোর। অ্যাপ্রোচটা মিনিমালিস্টিক, কিন্তু তার প্রভাব অনেক বড় স্কেলে থেকে যায়। অপুর বাবা মারা যাওয়ার পর তার মায়ের দুঃসম্পর্কের একজন জেঠুকে দেখায়, যার সঙ্গে পরে তারা গ্রামে আসে। আয় ভেতরে। এই অপু, দাদু প্রণাম করো। বয়স হলো কত? 10 করেছে মাঘ মাসে। ওইটা ডেলি যাবে? কাশিতে এসে দিয়েছে। এই ক্যারেক্টারটার ব্যাপারে সিনেমাতে আগে কোথাও বলেনি, কিন্তু আসল টেক্সটে এই ক্যারেক্টারটার মেনশন ছিল। অপুর মা গল্পের একটা জায়গায় বলেছিল এই জ্যাঠামশাই নাকি অনেকদিন আগে একটা উৎসবে তাদের বাড়িতে এসে 3 দিন ছিলেন। এরপর একটা সিন আসে যেখানে অপুর মা সর্বজয়া একটা সিঁড়ি থেকে নামছে। তার মনে একটা দোনমনা চলছে। সে কি বারাণসীতে যাদের বাড়িতে রান্না করে আসছে এতদিন তাদের সঙ্গে দেওয়ানপুর যাবে, নাকি দূরসম্পর্কের জেঠুর সঙ্গে তাদের গ্রামের বাড়ি যাবে। সর্বজয়া জানালা দিয়ে তার ছেলেকে দেখতে পায়, একটু ভাবে আর সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই মুহূর্তে সর্বজয়ার এখনকার কর্তব্যগুলো তার মুখে ধরা পড়ে। স্বামীর মৃত্যুর পর তার যন্ত্রণা, কি করলে এখন ভালো হবে আর তার ছেলের ভবিষ্যতের জন্য সুবিধে হবে, সেগুলো এক মুহূর্তে তার চোখের সামনে চলে আসে। আর নেক্সট স্টেপে পরের শট দেখায় যেখানে ট্রেনে করে তারা গ্রামে যাচ্ছে। এখানে সিঁড়িটা তার জীবনের বিভিন্ন পর্যায়ের চিহ্ন ছিল। নতুন গ্রামে এসে রেলগাড়ির শব্দ শুনে অপু আনন্দে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর তার মুখটা শুকিয়ে যায়। রেলগাড়ির সঙ্গে তার দিদির স্মৃতি জড়িয়েছিল, সেটা মনে পড়ে যায় তার। মা, রেলগাড়ি। রাত্রে খাওয়ার সময় অপুকে বলা হয়, অপু, তুই তাইলে আমার সাথে যাস, তোদের কাজ টাজগুলেন বুঝে নিবি, কেমন? অপু তার মায়ের দিকে তাকায়। এ প্রসঙ্গে আসল টেক্সটে তার মায়ের ভাবনায় একটা ভালো কথা লেখা ছিল, যেখানে অপুকে প্রথমবার কাজ করতে হবে ভেবে তার মা ভাবছিল পুত্রের অনভিজ্ঞ মনের তরুণ উল্লাসকে পরিণত বয়সের অভিজ্ঞতার চাপে শ্বাসরোধ করিয়া মারিতে মায়াও হয়। অপু যখন সবার স্কুলে যাওয়া দেখে তখন সে তার মাকে এসে বলে, কোথায় যাবে? স্কুল। কোন স্কুলে? কাছে আর পরে খুব ভালো স্কুল। কি করে জানলি ভালো? আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি। তোর কাজের কি হবে? কাজ তো সকালে, স্কুল তো দুপুরে। দুটো চালাতে পারবি? হ্যাঁ। পয়সা লাগবে না স্কুলে যেতে? কে দেবে? তোমার পয়সা নেই মা? পয়সা নেই তোমার? সে অনুমতি চায় না,
সে তার সিদ্ধান্ত জানায়। পরে যখন স্যার বলে, এখন কথা হচ্ছে তুমি আরো পড়বে তো, যদি পড়ো তাহলে 10 টাকার একটা স্কলারশিপ পাবে, আর কলকাতায় যদি পড়ো তার ব্যবস্থা আমি করে দিতে পারি। এ বিষয়ে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ স্যার। পড়বে? হ্যাঁ স্যার। কলকাতায় পড়বে? আর্টস না সায়েন্স? সায়েন্স। বেশ, ওখানে থাকবার ব্যবস্থা কিছু আছে? রিলেটিভ? না। ওই সেই তার জন্য কিছু আটকাবে না। তা তোমার মাকে এই বিষয়ে কিছু বলেছো? এখনো বলিনি। যেটা বোঝায় যে জীবনের বাস্তবতা তাকে কম বয়সেই নিজের সিদ্ধান্ত নেওয়া শিখিয়েছে। অপুর বাড়িতে একটা সান ডায়াল দেখায়। পুরানো দিনে ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো এটাকে। একটা গোল চাকতি থাকতো যেখানে নাম্বার লেখা থাকতো, আর তার মাঝখানে একটা দণ্ড থাকতো, লোহা কিংবা কাঠের। সূর্যের অবস্থান অনুযায়ী সেই দণ্ডের ছায়া দেখে সময় নির্ধারণ করা হতো। অপু যখন প্রথমবার কলকাতা যায় তখন তার রুমে সে একটা ইলেকট্রিক বাল্ব দেখে সে বেশ উৎসাহিত হয়ে পড়ে। সে তার মাকে চিঠিতেও লিখে জানায় যে তার রুমে একটা ইলেকট্রিক বাল্ব আছে। গ্রামে তখনও এই বাল্ব কেউ দেখেনি হয়তো, তাই সেটা লাক্সারি ছিল তার কাছে। অপুর কলকাতায় পড়াশোনা করার দিনগুলোতে আসল টেক্সটে লীলা নামের একটা ক্যারেক্টার দেখাবে, যার সাথে অপুর ভালোবাসার সম্পর্ক থাকবে। কিন্তু সিনেমায় ডিরেক্টর লীলা ক্যারেক্টারটাকে কলকাতা শহরের সঙ্গে রিপ্লেস করেছে, যেন কলকাতাই তার জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যেটা নিয়ে ডিরেক্টরের মনেও একটা দ্বন্দ্ব ছিল। ডিরেক্টরের মনে হচ্ছিল সম্পর্কের ইমোশনাল টান ছাড়া সেই জায়গার প্রতি এত ভালোবাসা ঠিক বিশ্বাসযোগ্য না। একটা সিন আছে যেখানে অপুর মা বলে, অপু, একটা পান খাবি? না। নিরু কি বলে গেল শুনলি? কি রে, শুনেছি। যাবি তো? না। না কেন? এত করে বলে গেল। সোমবার কলেজ। তাতে হলো কি? তোর আবার বেশি বেশি। দুদিন দেরি হলে কি খেতিটা শুনি? সে তুমি বুঝবে না, ক্ষতি আছে। মোটামুটি আর আছে কি? 2-4 দিন বেশি সকলেই থাকে। এলেই তো 7 দিন পিছিয়ে। সেই বড়দিনের আগে তো আর ছুটি নেই। তুই গেলে কত খুশি হয় ওরা। যাবি তো? কিন্তু যখন সিনেমায় আমরা দেখি কোনো ক্যারেক্টারের অভাব মনে হয় না। অপর দিকে যখন অপুর মা মারা যায় তখন অপু বলে, যাচ্ছ কোথায়? হ্যাঁ, কলকাতায় কলকাতায় কেন? পরীক্ষা আছে। তোর মার শ্রাদ্ধ? কলকাতায় করবো, কালীঘাটে। আর সহজেই গ্রাম ছেড়ে চলে আসে। তার মা মারা যাওয়ার পর থেকে অপুর সঙ্গে গ্রামের ইমোশনাল কানেকশন হারিয়ে যায়। আসল টেক্সটের সঙ্গে সিনেমার এই পার্থক্যটা লক্ষ্য করলাম, যেখানে কোনো কারণ ছাড়াই একটা জায়গার সঙ্গে অপুর অ্যাটাচমেন্ট বেড়ে যায়, আর অনেক কারণ থাকা সত্ত্বেও গ্রামের সঙ্গে অপুর অ্যাটাচমেন্ট ফিকে হয়ে যায়। এখানে আরেকটা সিন আছে যেটা আমার কাছে বেশ হার্টব্রেকিং ছিল, যেখানে ছেলের আসার অপেক্ষায় পথ চেয়ে থাকতে থাকতে হঠাৎ ছেলের ডাক শোনার ভ্রম হয়। অপু, পথের পাঁচালী যখন প্রশংসা পায় আর সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়, তখন তিনি পরের সিনেমাগুলো বানান।
অপরাজিত আসল গল্পের থেকে কিছু ক্ষেত্রে আলাদা, যেখানে ডিরেক্টর গল্পটাকে সিনেমার ছাঁচে ফেলে প্রেজেন্ট করেছেন। আমি কোথাও পড়েছিলাম যে তারা প্রথমে ফান্ডিং পাচ্ছিলেন না, কারণ সিনেমাতে কোনো বড় স্টার ছিল না, কোনো গান ছিল না, কোনো অ্যাকশন সিন ছিল না। আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে তখন সিনেমায় কিংবা গল্পে স্ট্রিক্টলি একটা হ্যাপি এন্ডিং রাখার চল ছিল, সেই সীমারেখা থেকে বেরিয়ে এখানে এন্ডিংয়ের ব্যাপারেও এরকম পরিবর্তন আনাটা সাহসী পদক্ষেপ ছিল। তো এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কোনো ডিটেলস যদি মিস করে যাই কিংবা কোনো মুভি সাজেস্ট করতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাও। আর এরকম সিনেমা রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।